সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে গানটা গাইলাম, সেটা শুনে আর টাইটেল থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে এখন ভিডিওটা কী নিয়ে হচ্ছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যেখানে এখন রীতিমতো আগুন জ্বলছে, তাদের নিয়েই একদম সহজ সরলভাবে নিজের মতো করে আমি যেটুকু বুঝেছি ওখানে কি হচ্ছে, তার কারণ কি, কোথা থেকে সূত্রপাত, সেটা সম্পর্কে আমি যা যা শুনেছি, যা যা জেনেছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর শেষে আমি আমার কিছু মতামত দেব। কিন্তু তার আগে বলি, আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, যেটা কিনা আমার এই বাংলাদেশি ভাই বোন, তাছাড়াও ওখানে আমাদের অনেক মানে এই এক্সটেন্ডেড ফ্যামিলির অনেকে থাকে, তাছাড়া অনেক আমাদের আত্মীয় স্বজনরাও থাকে। তো তাদের জন্য চিন্তা প্রকাশ করে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম। যেহেতু শুনেছি বাংলাদেশে রীতিমতো এখন ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, বুঝতে পারছি অবশ্যই সেটা ভালোর জন্য, ওরা কিছু ভালোর জন্য, যাতে জিনিসটা যা হয়েছে সেটা শুধরানো যায় আর না বাড়ে, বা তার একটা কুফলও অবশ্যই পড়বে, যে যাদের সাথে যা অন্যায় হচ্ছে সেগুলোও কিন্তু আর পরবর্তীকালে মানুষের কাছে আসবে না। তো এরকম সুফল কুফল অনেক কিছুরই থাকে। তো যাই হোক, সেটা ভালোর জন্য হোক বা খারাপের জন্য হয়, যে কোনো স্টেপ যখন নেওয়া হয় সেটা ভালো ফলও থাকে, খারাপ ফলও থাকে। তো আশা করব যে এই যে পরিষেবাটা বন্ধ করেছে, তাতে দেশের জনগণের যেন ভালো হয়, এর যেন সুফল তারা পায়। খবর পাচ্ছি না, সবাই সেটা নিয়ে খুবই উদ্বিগ্ন। কারণ আমাদের এই ইউটিউবে, আমাদের বেঙ্গলি কমিউনিটিতে যত ব্লগার বলুন, ক্রিয়েটার বলুন, তারা কেউ বলতে পারবেন না যে বাংলাদেশ থেকে দেখছি, এই কথাটা তাদের কমেন্ট বক্সে লেখা হয় না। অবশ্যই আমাদের প্রচুর দর্শক আছে যারা কিনা বাংলাদেশে থাকে। হ্যাঁ, তো তারা কেমন আছে, কীরকম রয়েছে, কিছু খবর পাচ্ছি না। তো সেখানে আমাকে বলেছেন যে যারা আমাদের খারাপ দেখে উল্লাস করে, তাদের জন্য দরদ কেন, তাদের জন্য কেন দরদ? তো বিশ্বাস করুন, দরদটা এই যে কিছু খবর নিউজ দেখেছি, সেখানে না কিছু স্টুডেন্ট যাদের চোখ মুখ দেখছি, তাদের চোখে মুখে আতঙ্ক ভরা। তো তাদের মধ্যে না আমি নিজের সন্তানকেই যেন দেখতে পাচ্ছি। একবারও মনে হয়নি যে এটা তো আমাদের দেশ নয়, এটা তো আমাদের মানুষ নয়। এটা কখনোই ভাবতে পারছি না। কারণ প্রত্যেক কটা মা, যারা স্টুডেন্টদের মা, তারা অবশ্যই এটা ভাবতে পারবেন যে আপনি আপনার ছেলে মেয়ে, তারা স্কুল কলেজ সব জায়গায় গেছে, পড়াশোনা করতে গেছে, সেখান থেকে হঠাৎ করেই এরকমভাবে দেখতে পাচ্ছেন যে একটা চরম নৈতিক একটা বিষয়, সেটা নিয়ে চরমভাবে অশান্তির মধ্যে পড়ে, যারা সরাসরি হয়তো যোগও নেই এদের মধ্যে, তাদের মধ্যেও অনেকে পড়ে কীরকমভাবে আতঙ্কিত হয়ে তাদের চোখ মুখ দেখতে পাচ্ছি। তো তাদের যখন চোখ মুখ দেখতে পাচ্ছি, তাদের মধ্যে নিজের সন্তানকেই দেখতে পাচ্ছি। তাই একবারও মনে হয়নি যে কেন এদের জন্য দরদ হবে না। আর রইল গিয়ে ওই ক্রিকেট ম্যাচ নিয়ে, আমরা জিতলে ওদের দুঃখ প্রকাশ, বা আমরা হারলে ওদের পৈশাচিক আনন্দ, সেগুলো মুষ্টিমেয় কিছু মানুষ করে। তারাও বয়সের দিক দিয়ে খুব, যে আমি যাদের দেখেছি, তারা যে বয়সের দিক দিয়ে বা যে কোনো সব কিছুর দিক দিয়ে খুবই ম্যাচিওর বলতে পারবো না। তো তাদের ওই কয়েকজন মুষ্টিমেয় মানুষদের কথা ভেবে একটা দেশকে বিচার করলে চলবে না। কারণ আমরা আমাদের এই ফ্যামিলিতে, ইউটিউব ফ্যামিলিতে যারা মানুষ দেখেছি সে দেশে থাকে, তারা প্রত্যেকে আমাদের ভালোবাসে, প্রত্যেকে আমাদের সুখ দুঃখে আমাদের সাথে কাঁদে, হাসে। তো তাদের জন্য চিন্তা হবে না? তাহলে তো বলবো যে যারা ওই রকম প্রতিবেশীরা কষ্ট পাচ্ছে দেখে আনন্দ পাচ্ছে, আর আমাদের মধ্যে তাহলে আর কোনো ভেদাভেদ থাকবে না, কোনো তফাৎ থাকবে না। তো এখানে যেহেতু আন্দোলনটা স্টুডেন্টদের থেকে শুরু হয়েছে,
তো সেই জন্য স্টুডেন্টদের যা হচ্ছে স্টুডেন্টদের সাথেই হচ্ছে, তো কোথাও যেন রিলেট করতে পারছি যে এটা আমাদের সাথেও তো, আমাদের ছেলেমেয়ের সাথেও তো হতে পারতো, তাই না? তো যাই হোক, এই যে এখন যে বাংলাদেশে যে পরিস্থিতি, যেটাকে এখন সবাই কোটা আন্দোলন বলছে, তো সেই কোটা আন্দোলন কিন্তু তার আগুনের যে তাপ, আগুন না পৌঁছাক, বাট সেই আগুনের তাপ কিন্তু আমাদের দেশেও এসে পৌঁছেছে। আমাদের দেশেও কিন্তু এই কোটা সিস্টেম নিয়ে প্রচুর মানে আন্দোলন এখন সুষ্ঠুভাবে হচ্ছে বলা যায় না। যদি একটা দুটো ভুল পদক্ষেপ হয়, সেখান থেকে এইরকম আগুন জ্বলতেও কিন্তু আমাদের দেশে একটু সময় লাগবে না। তো ঘুটে পড়ে গোবর হাসে এই জিনিসটা না করাই ভালো। তো ওদের যেটা হয়েছে উচিত যে সেই জিনিসটা যত তাড়াতাড়ি মানে সলভ হয়, সেটাই আমরা চাওয়াটা আমাদের উচিত, যেহেতু আমরা প্রতিবেশী রাষ্ট্র, আমরাও তো যেহেতু আমরাও কিন্তু ওদের প্রতিবেশী রাষ্ট্র, তাই না? তো যাই হোক, এবার শুরু করি, একদম শুরু থেকে শুরু করব যে এই জিনিসটা হঠাৎ করে কি হয়েছে, যারা বুঝতেই পারছেন না তাদের জন্য একটু ব্যাক স্টোরিটা বলি। তো আমি যদিও সাল মনে রাখতে আমার ভীষণ প্রবলেম হয়, তাও এই সালটা, এই দিনটা হয়তো কোনো বাঙালি চাইলেও ভুলতে পারবে না। সেটা হচ্ছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি, জানেন, যেটাকে আজকের ডেটে আমরা ভাষা দিবস বলে পালন করি। সেই দিন যেটা হয়েছিল, সেই ইতিহাসটাই কিন্তু আজকে সেই আন্দোলনটাই কিন্তু কোথাও না কোথাও আস্তে 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 সেখান থেকেই মানে এই জিনিসটা দেখবেন কোথা থেকে যেন তারগুলো ঝরে যাচ্ছে। তো সেই দিন কি হয়েছিল আপনারা ভালো করেই জানেন। সেই দিনও কিন্তু ঢাকা শহরের রাস্তা এরকম, সেখানেও আগুন জ্বলেছিল, সেখানেও বুলেট চলেছিল, কিন্তু এই রাবার বুলেট নয়, সত্যিকারের বুলেট। তো সেদিনটা ছিল যেটাকে আজকে আমরা ভাষা দিবসের হিসাবে জানি। সেদিন কিছু স্টুডেন্ট যারা কিনা সম্পূর্ণভাবে নিরস্ত্র ছিল, তাদের কাছে কোনো অস্ত্র ছিল না, তারা শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন করছিল। কিসের জন্য? তারা বলেছিল, তাদের দাবি কী ছিল? তাদের দাবি ছিল যে বাংলা ভাষাকে আমাদের রাষ্ট্রীয় ভাষা হিসাবে মর্যাদা দিতে হবে। তো তখনকার সে সময় আর কি ইস্ট পাকিস্তান, তো সেই ইস্ট পাকিস্তানের যে যারা হচ্ছে গিয়ে সরকার, তারা কিন্তু এটা কোনোভাবেই দাবিটা মানেনি, উল্টে সেই নিরস্ত্র ছাত্রদের বুকে তারা গুলি চালিয়েছিল। আমরা জানি এই ভাষা দিবস, সেই ভাষা দিবস আমাদের তাতে বাংলা ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে সেটা কিন্তু রক্তে রাঙা আন্দোলন হয়েছিল, এমনি সুষ্ঠুভাবে কোনো আন্দোলন হয়নি। এটাকে ভাষা আন্দোলন বলতে পারি। তো সেই ভাষা আন্দোলনকে ঘিরেই কিন্তু আরেকটা নতুন বিপ্লবের জন্ম হয়। সেটা কি? সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ। ঠিক আছে, সেই দিনই, সেই সময়, এই ঘটনার পরেই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি ঠিক করেন যে এবার আমাদের মানে সেপারেট দেশ বা আলাদা একটা দেশ, স্বাধীন দেশ চাই। তো সেই সময় কিন্তু এই মুক্তিযুদ্ধর ডাক দেন তিনি, আর তার ডাকে প্রচুর মানুষ তারা সাড়া দেয়। তো তারা যারা দিয়েছিল তারা কিন্তু ছিল খুবই অত্যন্ত সাধারণ। তাদের মধ্যে অনেকে মানে সেরকম পড়াশোনাও জানেন না, কিন্তু বঙ্গবন্ধু সবাইকে একত্রিত করে, আর আমরা জানি যে আমাদের দেশ, সেখানে আমাদের সরকারের কাছ থেকেও কিন্তু কিছু মদদ নিয়ে তারা সেই মুক্তিযুদ্ধটা চালায়। সেই মুক্তিযুদ্ধ চলতে চলতে প্রচুর মানুষ তারা শহীদ হন, প্রচুর মানুষ তারা রক্তের বিনিময়ে শেষমেশ 1971 সাল, সেই 1971 সালে একটা পৃথিবীর মানচিত্রে নতুন দেশের জন্ম হয়, সেটা হচ্ছে বাংলাদেশ, তাই তো? তো এই ভাষা আন্দোলন থেকেই আসলো কোথায়? মুক্তিযুদ্ধ থেকেই আসলো একটা স্বাধীন রাষ্ট্র তৈরি হলো। তো সেই রাষ্ট্রে যখন প্রথম শুরু হলো, সরকার যখন শুরু হলো, তখন তারা বলল যে এই যে যারা মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, তাদেরকে যখন দেশ স্বাধীন হয়েছে তখন তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে, সরকারি চাকরি। কারণ তারা তো দেশের জন্য, সত্যি কথা বলতে, তারা তো লড়ে দেশ স্বাধীন করেছে, একটা স্বাধীন দেশ তৈরি করেছে তারা তাদের রক্তের বিনিময়, তাই তো? প্রচুর সাথীরা, তাদের যে সঙ্গী সাথীরা অনেকেই রক্তের বিনিময় দিয়েছে, তো এই স্বাধীনতাটা এনেছে। তো তাদের জন্য সরকারি চাকরির ব্যবস্থা করবে সরকার। তো তার জন্য তৈরি হলো একটা কোটা। তো সেটাই ওই মুক্তিযোদ্ধা কোটা বলতে পারেন। তো সেই মুক্তিযোদ্ধা কোটাতে কি হলো যে যারা এই মুক্তিযুদ্ধ যারা অংশগ্রহণ করেছে, তারা
সেই চাকরিটা পাবে। তো সেক্ষেত্রে যারা কি হয়েছিল, যারা একেবারেই পড়াশোনা জানে না, বললাম যে অনেকেই ছিল তারা পড়াশোনাই জানে না, তারা কি করেছে, তারা তাদের কোনো আত্মীয়কে বা তাদের সন্তানকে হয়তো দিয়েছে, চাকরিটা দিয়েছে। তো এখন যেটা হচ্ছে গিয়ে ব্যাপার, যে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের আজকের ডেটে 2024-এ দাঁড়িয়ে তাদের মধ্যে অনেকেই কিন্তু তাদের আর চাকরি করার বয়স নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের এখন তাদের সন্তানরা, এমনকি তাদের নাতি নাতনিরাও ওই কোটাতেই চাকরি পাচ্ছে। তো বলে রাখি, মুক্তিযোদ্ধাদের জন্য কিন্তু 30% কোটা বরাদ্দ করা হয়েছিল। তো বুঝতে পারছেন 30% কিন্তু খুব ছোট অংশ নয়। তো প্রসঙ্গত জানিয়ে রাখি, বাংলাদেশে কিন্তু সংবিধান অনুযায়ী আরও অনেকগুলো কোটা আছে। তার মধ্যে 10% আছে হচ্ছে গিয়ে মহিলাদের জন্য কোটা, 5% হচ্ছে গিয়ে পিছিয়ে পড়া জাতি বা উপজাতি যারা, তাদের জন্য, 1% আছে হচ্ছে গিয়ে প্রতিবন্ধীদের জন্য, হ্যাঁ, এরকম আরও পার্সেন্ট রয়েছে। তো এবার হচ্ছে গিয়ে চিন্তা করে দেখুন, এই সব পার্সেন্ট যদি মিলিয়ে বেশ একটা ভালো পার্সেন্টেজ কিন্তু কোটার আওতায় চলে গেল। তাহলে বাদবাকি যারা যেটা রইল সেটায় সাধারণ যারা জেনারেল ক্যাটাগরি, তাদের মেধার ভিত্তিতে তারপর তারা চাকরি পাবে। তো এইটা নিয়েই আর কি মেনলি একটা আন্দোলন, যেটা হচ্ছে গিয়ে যে এই কোটা সিস্টেমটা বন্ধ করা হোক। তো এবার এর আগেও কিন্তু 2018-তে এই আন্দোলনটা হয়েছিল। সে সময় কি হয়েছিল, সে সময়কার সরকার তখন কি করেছিল, এই কোটা সিস্টেম নিয়ে যখন আন্দোলনটা হয়েছিল, সেই কোটা সিস্টেমটার জন্য আন্দোলনে তখন তারা কি করেছিল, তারা একটা স্টেপ নিয়েছিল, এমন স্টেপ, সেই স্টেপটার জন্য কিন্তু আজকের ডেটে আবার নতুন করে এই আন্দোলনটা শুরু হয়েছে। তারা স্টেপটা নিয়েছিল কি, তারা সম্পূর্ণ কোটা সিস্টেমটাই বন্ধ করে দিয়েছিল। তারা কোটা সিস্টেমটাই পুরো মানে কেউ কোটার আওতায় আর থাকবে না। তো বুঝতে পারছেন, মানে একজন প্রতিবন্ধী যার কিনা দরকার, যে কিনা প্রিভিলেজ নয়, যে কিনা প্রত্যেকটা মানুষের মতো সমান তার মানে এবিলিটি নেই, তো তাদের তো কোটা দরকার, তাই না? তো সেটা সম্পূর্ণটাই বন্ধ হয়েছিল। তো অ্যাকচুয়ালি সে সময় দরকার ছিল হচ্ছে গিয়ে এই কোটা সিস্টেমের সংস্কার না করে সেটা সম্পূর্ণ বাতিল করে দিয়ে কিন্তু একটা নতুন মানে প্রবলেমের সৃষ্টি হয়েছিল। তো সেই সময় কি হয়েছে, এই পুরো কোটা যখন বন্ধ করে দেওয়া হয়েছিল তখন কোর্ট কেস হয়, যেরকমভাবে মহিলাদের যে বন্ধ করে দেওয়া হয়েছে কোটা, বা প্রতিবন্ধীদের যে বন্ধ করে দেওয়া হয়েছে, তো তারা কোর্টে কেস করে। তো কোর্টে কেস করাতে তারা কেস জিতে যায়, আর কোর্ট থেকে রায় বেরোয় এটাই যে এরকমভাবে কোটা বন্ধ করে দেওয়া তো অনৈতিক। কারণ বাংলাদেশের সংবিধানে কিন্তু রয়েছে যে দেশের প্রত্যেকটা নাগরিককে তাদের যাতে আয় তাদের সুষম বন্টন হতে পারে, সেটার যাতে সেরকম প্রভিশন থাকে। তারপর হচ্ছে গিয়ে নারীদের জন্য এগিয়ে যাওয়ার জন্য এক্সট্রা তারা কোটা দেবে, সেটা রয়েছে। প্রতিবন্ধীদের এগুলো সমস্ত কিন্তু সংবিধানেই রয়েছে। একমাত্র এই যে 30% যেটা হচ্ছে গিয়ে মুক্তিযোদ্ধাদের, সেটা কিন্তু সংবিধানে নেই। সেটা সে সময় সৃষ্টি করা হয়েছিল, আর সেটা সে সময়কার জন্য জরুরিও ছিল। তো এখনকার দিনে দাঁড়িয়ে হয়তো অনেকেই হয়তো ভাববেন এটা শুনে যে যারা দেশের জন্য লড়লো, যারা লড়ে স্বাধীনতা আনলো, তারা কোটা পাচ্ছে, তারা চাকরি পাচ্ছে, তোমরা সেটা দেখে তোমাদের কি হিংসা হচ্ছে, তোমরা এতটা কি করে অকৃতজ্ঞ হতে পারলে? তো না, সেটা সেরকম ব্যাপার নয়। কারণ হচ্ছে গিয়ে এখন আর তাদের মধ্যে অনেকেই আছে মানে যাদের আর চাকরির মানে বয়সই নেই, তারা আর পারবেই না। এবার তাদের বয়স নেই বলে যে তাদের এই বংশধররা কোটাতে পাবে, সেটাই তাদের কাছে অনৈতিক লাগছে, মানে এই স্টুডেন্টদের কাছে। তো এটার দিক দিয়ে যদি বলতে চাই, তাহলে আমি বলবো যে খানিকটা জিনিসটা কিন্তু মনে হচ্ছে লজিক্যাল। কারণ চিন্তা করে দেখুন, দেশ তো স্বাধীন যখন হয়ে গেছে, যারা স্বাধীনতা এনেছিল তারা তাদের সত্যি যে মূল্যটা চুকিয়েছিল সেই মূল্যটা ফিরিয়ে দেওয়ার মতো তো নয়, কিন্তু তার বিনিময়ে যদি সামান্য একটা চাকরি দিয়ে তাদেরকে একটু সম্মান জানানো যেত বা একটু তাদেরকে সুবিধা করা যেত, সেটা কিন্তু সে সময় দরকার ছিল, সেটা হয়েছে। কিন্তু হ্যাঁ, যেটা বলা হচ্ছে যে আজকের ডেটে দাঁড়িয়ে আর সেটার প্রয়োজন নেই, এবার মেধার তালিকার অনুযায়ী করা হোক।
তো সময় যখন আন্দোলন করেছিল 2018-তে, তখন তারা বলেছিল যে এই শুধু এই কোটাটা বন্ধ হোক, কিন্তু সরকার কি করেছিল, পুরো কোটা বন্ধ করেছিল। সেই জন্যই এই আবার কোর্ট কেসের ব্যাপারটা আসলো। তো সেই সময় যদি কোটার বিষয়টা শুধু সংস্কার হতো, তাহলে না ওই কোর্ট কেসটা হতো, না কোর্ট কেসের মাধ্যমে আদালতের মনে হতো যে পুরো মানে কোটা সিস্টেমটাকেই আবার নতুন করে তারা চালু করে দিত। তো সেইটা যদি মানে এই যে আদালতের রায়টাও বেরিয়েছিল, সেটাতেও যদি বলা হতো যে না কোটা যেটা তোমার মুক্তিযোদ্ধাদের সেটা বন্ধ থাক, বরাদ্দ থাক, বা ওটা কমিয়ে 30% থেকে কমিয়ে যদি ওটাও 10% করে দিত, সেটাও একটা ব্যাপার ছিল। সংস্কার, আমি যেটা বললাম, আমি যেটুকু বুঝলাম তাতে যদি সংস্কার করা হতো, তাহলে কিন্তু আজকে দেশে এই আগুনটা জ্বলতো না। যে সংস্কারটা না করে সম্পূর্ণ বাতিল করে দেওয়াতে এই যে আগুনটা, সেই আগুনটা ধিকি ধিকি রয়ে গেছে, যেটা পরবর্তীকালে এখন আবার দাউ দাউ করে জ্বলে উঠেছে। তো সাধারণ বুঝতেই পাচ্ছেন, যারা মেধাবী স্টুডেন্ট, তারা এই কোটার জন্য তারা পাচ্ছে না, তারা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছে। এমনিতেও জানবেন যে এই যে বাংলাদেশে কিন্তু মানে এখনও কিন্তু বেশিরভাগ মানুষ বলে না, ওখানে কিন্তু চাষবাস করে চাষি পরিবার প্রচুর। তো চাষি পরিবার হতে পারে, কিন্তু তাদের যে ছেলেমেয়েরা তারা তাদের মেধার মাধ্যমে এগিয়ে যেতে চাইছে, কিন্তু বাদ সাজছে কোথায়, এই কোটা সিস্টেম। তখন তারা কি করছে, হয় বেশিরভাগ জানেন বাংলাদেশে বেশিরভাগ মানুষই কী হয়, বেশিরভাগই তারা বিদেশে চলে যাচ্ছে। তো ভালোভাবে পড়াশোনা করলো, মেধা অর্জন করলো, চলে গেল কোথায় না, বিদেশে গিয়ে তারা তাদের সার্ভিসটা দিচ্ছে। দেশের কোনো উন্নতি হলো কি, হলো না। হ্যাঁ, তাদের অবশ্য বলতে পারেন অনেকেই আছে যারা বিদেশি অর্থ দেশে দিচ্ছে, সেটাও কিন্তু একটা অনেক মানে আমরা জানি বাংলাদেশে যাদের প্রবাসী বলে, প্রবাসীদের কিন্তু অবদান বাংলাদেশ আজ যেখানে দাঁড়িয়েছে তাতে অনেকটাই। তাদেরকে একেবারেই মানে এটা বলা যাবে না যে তারা যে গেছে শুধু নিজেদেরটা দেখেছে, দেশের আর কিছু দেখেনি, এটা কিন্তু বাংলাদেশের প্রবাসীদের ক্ষেত্রে বলতে পারবো না। কারণ দেখেছি তারা কিন্তু সত্যি দেশের জন্য অনেক করেছে, অনেক ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এসছে। আমি অনেক বাংলাদেশি ভিডিও দেখি, তো সেখানে দেখেছি যারা বিদেশে চাকরি করতে গেছে, চাকরি করেছে, পরবর্তীকালে তারা এখানে দেশে ফিরে এসে ইনকাম করে নিয়ে এসে দেশে এখানে নতুন ব্যবসা শুরু করেছে, যাতে সেখান থেকে আরও অনেক মানুষ কাজ পায়, কর্মসংস্থান হয়। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু রয়েছে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যেটা হচ্ছে সেটা কিন্তু একেবারেই অনুচিত। তো যাই হোক, যেটা বললাম, সংস্কার হলো না, আবার নতুন করে শুরু হয়ে গেল। তো সেই জন্য আবার এই আন্দোলনের সৃষ্টি। তো যারা আন্দোলনকারী ছিল আমি শুনলাম, তাদের কিন্তু একবারও এটা বক্তব্য নয় যে প্রতিবন্ধীরাও কোটা পাবে না, মেয়েরাও কোটা পাবে না, বা যে পিছিয়ে পড়া জাতি তারাও কোটা পাবে না। তারা বলছে না তাদের যা কোটা তারা থাক, তারা বলছে যে এই 30% যারা মুক্তিযোদ্ধা যে কোটা আছে সেটা যেন বন্ধ হয়। তো আমার মনে হয় সেটা বন্ধ পুরোপুরি না করেও যদি অন্তত 30টা কমিয়ে 10% করা হতো, তাহলে কি হলো, তাদেরও সম্মান থাকলো, এদেরও আরও অন্তত 20%ও যদি বাড়লো সিট, তো 20% নট আ ম্যাটার অফ জোক। হ্যাঁ, তো সেখানে অনেকটা বেড়ে গেল, তাই না? বা 10 বা 5, যেমন কিনা 5% যেমন হচ্ছে গিয়ে পিছিয়ে পড়া উপজাতিদের জন্য যদি 5% থাকে, তাহলে এই মুক্তিযোদ্ধাদের জন্য এখন কমিয়ে এটা 5% করে দিলেও পারে। এটা সাধারণ মানে মনে হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। হতে পারি আমি ভুল, আমি রাজনীতি বুঝি না, আমি রাজনৈতিক অঙ্গ দিয়ে এটা দেখছিও না, বলছিও না। আমি যেটুকু শুনেছি, যেটুকু বুঝেছি, সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো সেক্ষেত্রে এই আন্দোলনটা ওই 2018-র পর আবার এখন হলো। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে কিছু মানুষ যারা আন্দোলন করছিল তাদের ওপর হঠাৎই হামলা হয়। তো দৌড়ভাগ যেটাতে হয়ে তারপর প্রচুর মানুষ, জানেন প্রথম ইনিশিয়াল স্টেজে 5 জন তারা মারা যায় স্টুডেন্ট। তো তারপর আর প্রচুর শয়ে শুনেছি আর কি ইনজিওর, 100 জনের ওপর ইনজিওর। তো তারা যখন আবার হসপিটালে ভর্তি হয়, তো হসপিটালেও তাদের ওপর আবার হামলা হয়। এই নিয়ে আর কি শুরু হয়েছে এবার একটা জায়গা থেকে 10 জায়গায়, সব জায়গায়, দেশের প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে সবচেয়ে দুঃখের বিষয় প্রত্যেক কটা শিক্ষা প্রতিষ্ঠানে আর কি এই জিনিসটা হচ্ছে, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটিগুলোতে। স্কুলে তো হচ্ছে না, স্কুল কলেজ ওখানে বন্ধ। আমি শুধু ভাবছি কত ওদের দেশের যে পাবলিক প্রপার্টি সেগুলো নষ্ট হচ্ছে, তারপর হচ্ছে গিয়ে প্রাইভেট প্রপার্টিজও নষ্ট হচ্ছে। কারণ যখন ঝগড়া অশান্তি মারামারি হচ্ছে, দেখতে পাচ্ছি পাথর ছুটছে, এই ছুটছে সেই ছুটছে, তো সেখানে কারুর বাড়ি ঘর সেখানে গিয়ে লাগছে। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে সাধারণ মানুষের জীবন পুরো অস্তব্যস্ত হয়ে সাংঘাতিক একটা ব্যাপার হয়ে গেছে। তো
তো যাই হোক, একটাই আমি সবসময় বলি, আমার ভিডিও যারা প্রথম থেকে দেখেন, আমি একটাই কথা বলে আসছি যে কথার মাধ্যমে যে কোনো জিনিস সলভ করা যায় না, এরকম কোনো প্রবলেম নেই যেটা কথার মাধ্যমে সলভ হয় না। একমাত্র কথাই আছে, সেই কথা দিয়েই কিন্তু মানুষ প্রবলেম সলভ করতে পারে। কিন্তু ওই যে কথা বলা, সেই কথা বলার মানুষ এক এক রকম এক এক মিন বার করে নেয়। তো সেক্ষেত্রে যারা কথা বলতে চেয়েছিল, হয়তো সরকার নিজে তাদের কাজে ব্যস্ত হয়ে বা অতটা ওই বিষয়টাকে গুরুত্ব না দিয়ে হয়তো ডিলে করেছে, আর তারই ফল হয়তো এই আগুন। তো এই সমস্ত কিছুই হয়তো দিয়েই বলতে হবে, কারণ মানে একেবারে স্টেটমেন্ট হিসাবে তো কিছু বলতে পারবো না, কারণ এত বড় যখন একটা ঘটনা ঘটে তার মধ্যে আরও অনেক কিছু থাকে, অনেক রাজনৈতিক টিপ্পনী থাকে। তো এরকমও রাজনৈতিক টিপ্পণীও আছে যেটা কিনা আমি পুরো বিষয়টা জানি, তাই জন্য যেটা কিনা হয়তো ওদের নেত্রী দিয়েছেন সেটাও ওদের মধ্যে অসন্তোষের ব্যাপার। তো সেই সমস্ত পলিটিক্যাল ব্যাপার এত ডিটেলে আমি বলছি না, আমি জাস্ট একদম সাধারণ ভাষায় কি হয়েছে, কি সিনারিও, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো আমি একটাই কথা বলবো, আজকে যে ছেলেমেয়েগুলোর পড়াশোনা করে এগিয়ে যাওয়ার কথা, তারা এখন হাতে পাথর, লাঠি, সোটা নিয়ে, বা কেউ মাথায় বুকে পিঠে দাগ আর ইনজুরি নিয়ে হসপিটালে বসে রয়েছে, আর কিছু মানুষ যারা পড়াশোনা করতে চায় তারা আতঙ্কে ঘরের থেকে বেরোতে পারছে না। এইটা একেবারেই কোনোভাবেই কাম্য নয়। তো আমি তো মানে যতই যাই হোক, উপরওয়ালার কাছে একটাই জিনিস চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই আগুন যেন নিভে যাক, আর সমস্ত কিছু আগের মতো সব ঠিকঠাক হয়ে যাক। ছেলেমেয়েরা আবার যে যার ক্লাসরুমে পৌঁছে পড়াশোনা শুরু করতে পারুক, যে যার কাজে ফিরুক, এটাই চাইবো। অনেকটা ক্ষতি হয়ে গেল, অনেক ক্ষতি হয়ে গেল, যদি হিসাব করা যায় তাহলে সেই অঙ্কটা অনেক বড়। আর সবচেয়ে বড় হচ্ছে গিয়ে শিক্ষার অপূরণীয় ক্ষতি হয়ে গেল, তাই না? তো যাই হোক, জানি না আজকের ভিডিওটা আপনারা আমাকে কিভাবে নেবেন, কি ভাববেন, কিন্তু বিশ্বাস করুন, দেখছি যখন এরকম না, আনন্দ আসছে না মনে, সত্যি আনন্দ আসছে না। যদি পার্সোনাল লেভেলেও বলেন তাহলে পার্সোনাল লেভেলেও বলবো যে পার্সোনালি আত্মীয় স্বজন রয়েছে বাংলাদেশে, আর আমাদের এই ইউটিউব পরিবারে যারা আমাদেরকে এত ভালোবাসেন, আমাদের কাঁদতে দেখলে যারা কাঁদেন, তারা এখন কীরকমভাবে রয়েছে সেটা জানতে পারছি না, ধোঁয়াশার মধ্যে রয়েছি, সেটার জন্য কষ্টই হচ্ছে। তো সেইটার জন্য যদি আপনারা ভাবেন যে কোনো রকমভাবে এটা ভিউজ বা এসবের জন্য, আমি দেখলাম একজন আমাকে কমেন্ট করেছেন যে ভিউজ ব্যাংক, নো, একদমই না, একেবারেই নয়। সে তো বুঝতেই পারছি হবে না, ওরা এখন দেখতে পারছে না। আমার অন্তত চিন্তা হচ্ছে যে ওরা সুস্থ থাক, ভালো থাক, আজ নয় কাল নয় পরশু ইন্টারনেট আবারও চালু হবে, যেন তারা সবাই নিরাপদে থাকে, এইটাই আমি শুধু দেখতে চাই। একজন লিখেছেন যে ট্রেন দুর্ঘটনা হলো, তার জন্য কমিউনিটি পোস্ট নেই। না, কমিউনিটি পোস্ট দিইনি, কিন্তু ভিডিওর মধ্যে বলেছিলাম, অবশ্যই দুঃখ প্রকাশ করেছিলাম। এখানে এর চেয়ে বেশি দুর্ঘটনা তো এটাতে তো হাত থাকে না, কিন্তু এটা যেটা হয়েছে সেটা তো কি বলবো, এটা একটা অন্যই জিনিস, অন্য আন্দোলন। আর এই আন্দোলন আজকে আমরা যদি বসে ভাবি যে ওখানে হচ্ছে, আমাদের এখানে কিছুই না, আনন্দ করবো, এটা না। ওই যে আবারও বলবো যে ঘুটে পড়ে গোবর হাসে, আমাদের এখানেও কিন্তু প্রচুর অসন্তোষ কোটা নিয়ে মানুষের মধ্যে, আমি জানি, তাই জন্যই বলছি যে সত্যি কথা বলতে কোটা তাদের জন্যই উচিত, কোটা সিস্টেমটা করা উচিত, যে সত্যিই কোনো ডিসেবিলিটি রয়েছে যাদের কিছু করার নেই, কিন্তু হতে পারছে না, তাদের জন্য কোটা দিলে ঠিক আছে। বাকি যাদের কোনো ডিসেবিলিটি নেই তাদের নিজেরই বলা উচিত যে না, আমাদের কোটা চাই না, কারণ আমরা সমান, সবাই সমান, তাই না? তো জানি না কি হবে, এটাই চাইবো যে স্টুডেন্টরা শুধু পড়াশোনাই করুক, আনন্দ করুক, এটাই যেন ওদের লাইফ হয়। এইরকম আগুন জ্বলছে, আগুনের মধ্যে তারা ঝলসাচ্ছে, সত্যি চোখে দেখতে পাচ্ছি না, একদম ভালো লাগছে না। ঠিক আছে, তো যাই হোক, এই বলেই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।